ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন, সাথে আছি নাজনীন মুন্নি। নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। টানা 1 দশক দাপটের শাসনের পর আগামী শনিবার জোট সরকারের প্রধানমন্ত্রী হিসাবে আবারও শপথ নিতে যাচ্ছেন হিন্দুত্ববাদী দল বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদী। এর মধ্য দিয়ে কংগ্রেস নেতা এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর মোদীই হতে যাচ্ছেন ভারতের একমাত্র নেতা যিনি টানা তৃতীয়বার সরকার প্রধান হচ্ছেন। যদিও নেহরুর মতো দলীয় একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে এবার তিনি ব্যর্থ হয়েছেন। ইসবার 400 পার স্লোগান সার্থক করে রাজীব গান্ধীর রেকর্ড টপকে যেতেও পারেননি মোদী। ভারতের সাম্প্রতিকতম ইতিহাসে এবারের এই লোকসভা নির্বাচনকে ব্যতিক্রম বলছেন অনেকে। বলছেন জয় পেয়েও বিজেপি যেন পরাজিত, আর হেরে গিয়েও বিরোধী দল কংগ্রেস যেন বিজয়ী। কারণ স্বাধীনতা লাভের পর থেকে কয়েক যুগ দেশ শাসন করা দলটি গতবার এতটাই কম আসন পায় যে তাদের সংসদে বিরোধী দলের মর্যাদাও হারাতে হয়। বিরোধী দল হওয়ার জন্য লোকসভায় একটি দলের 55টি আসন প্রয়োজন হলেও এর আগে 2014 সালে কংগ্রেস 44টি এবং 2019 সালে নির্বাচনে পেয়েছিল 52টি আসন। সেই ধারাবাহিকতা থেকে এবার কিভাবে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে চমক দেখালো 139 বছরের পুরনো দল কংগ্রেস। এছাড়া মোদীর দল বিজেপি সরকার গঠন করতে চললেও তাদের এমন বিপর্যয়মূলক ফলাফলের কারণ আসলে কি ছিল? জোট সরকারের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সমীকরণও কি যেতে পারে বদলে? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন আমাদের সাথে সাবেক পররাষ্ট্র সচিব এবং রাষ্ট্রদূত শমশের মোবিন চৌধুরী বীর বিক্রম, আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ এবং আছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে। ভারতের নির্বাচনের ফলাফল যখন ঘোষণা হয়েছে তখন আমাদের এখানেও উপজেলা নির্বাচনের 4র্থ দফা আজকে অনুষ্ঠিত হয়েছে। অনেকটা অগোচরেই 2 নির্বাচনের খবর এবং আমাদের ভারতের সম্পর্ক কি হতে যাচ্ছে তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব। মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে শুরুতে যেতে চাই। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদের সাথে আছেন। ভারতের নির্বাচনের দিকে যদি আমরা তাকাই, শুরুতে আপনার কাছে ব্যতিক্রম কিছু মনে হয়েছে কিনা? ধন্যবাদ। একেবারে ব্যতিক্রম নেই বলা যাবে না, তবে আমরা যদি একটু সিটের সংখ্যার দিকে শুধু না তাকিয়ে যদি ভোটের দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা দেখব যে খুব বড় পরিবর্তন হয়নি। কংগ্রেসের সিট অনেক বেড়েছে, প্রায় দ্বিগুণ। ভোট বেড়েছে কিন্তু মাত্রই 1.7%। একইভাবে বিজেপির ভোটও কিন্তু যত কমেছে মনে করা হয়েছে তত কিন্তু কমে নাই, 1%-এর আশেপাশে এগুলি। কিন্তু ফার্স্ট পাস্ট দি পোস্ট যে সিস্টেমটা এখন মানে এই অঞ্চলে আছে, যে এক একটা কনস্টিটিউয়েন্সিতে একজন জিতে আসবে, সে জাস্ট সবচেয়ে বেশি ভোট পেলেই হলো, এটাতে যেটা হয় যে আপনি আসলে 30%, 36% মতো ভোট পেয়েছে বিজেপি, তো সিট তো পেয়েছে সবচেয়ে বেশি। এবং কখনোই কিন্তু সম্ভবত 52-53 নির্বাচনের পরে ভারতে কখনো কেউ কিন্তু 50% ভোট পায়নি। 40-42% পেলেই বিরাট মেজরিটি এসে যায়, একেবারে 2/3 মেজরিটি সহ। তো এই কারণে চমক যেটা বলা হচ্ছে যে এমন তো নয় যে তাদের 10%-20% ভোট কমে গেছে, তা কিন্তু হয়নি, বা কারো 10%-20% বেড়েও যায়নি। সিটের ফলাফলে অনেক পরিবর্তন এসেছে। এখানে বিশেষ করে কংগ্রেসের জোটটা বেশ খানিকটা কাজ করেছে। এই ধরনের একটা জোট তো যখন কংগ্রেসকে হারানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছিল 15 বছর আগে জোট করা হয়েছিল একটা, এবং কংগ্রেসকে তারা আর চায় না। তারপরে কংগ্রেসের একটা বড় ধরনের আমরা পতন দেখেছিলাম। কিন্তু এইবারও যে জোটটা করা হয়েছে, আমরা তেমন বড় কি একটা পতন দেখতে পেলাম আসলে বিজেপির? দেখুন, 2004-এ নির্বাচনের কথা তো আপনি বলছেন। 2004-এর নির্বাচনে কিন্তু কংগ্রেস যে জিতে আসলো, কিন্তু একটা কোয়ালিশন গভর্নমেন্টে ছিল, এবং যে সরকারকে তারা পরাজিত করে আসলো অটল বিহারী বাজপেয়ীর বিজেপি সরকার, সেটাও কিন্তু একটা কোয়ালিশন ছিল। এবং সেখানে এমনকি মন্ত্রী ছিলেন কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতারাও মন্ত্রী ছিলেন। এতটুকু ব্রডবেজ তারা করতে পেরেছিল সেই কোয়ালিশনটাকে। তার মানে দুটো কোয়ালিশনের লড়াই ছিল সেটা। এবং এবার আসলে ঠিক আমি অতটা কোয়ালিফাই করব না। এবার আমি এখনও মনে করি যেটা বিজেপি ভার্সেস ইন্ডিয়া অ্যালায়েন্স, যেটা আর কি, তাদেরই কিন্তু মূল লড়াইটা। কিন্তু বিজেপির সাথে তার অ্যালায়েন্স যারা ছিল তারাও ছিল। কাজেই এবারে আগের বারের তুলনায় এবারে লড়াইটা একটু অন্যরকম, এবং এটা কিন্তু অনেক বড় শক্তিশালী একটা দলের, যারা এককভাবে 303টা সিট নিয়ে সরকার গঠন করেছিল,
তাদের বিরুদ্ধে কিন্তু তারা লড়াই করে এটুকু বের করে নিয়ে আসে। আমি মনে করি যে এটা একটা ভালো মানে ঘুরে দাঁড়ানো, যেটা কংগ্রেসের জন্য। কংগ্রেস গত 10 বছরে মনে হচ্ছিল তারা তাদের পথ একেবারে হারিয়ে ফেলেছে, সেখান থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে। এবং নেতা যিনি এখন কংগ্রেসের, তিনি যথেষ্ট ইয়াং এখন, মানে রাজনৈতিকভাবে যদি আমরা চিন্তা করি যথেষ্ট ইয়াং। তার মধ্যে কিছু ম্যাচুরিটির লক্ষণ এবার দেখা যাচ্ছে, যেটা ন্যাচারালি বয়স কম ছিল, অভিজ্ঞতা কম ছিল আগে। তিনি এটাকে ব্যবহার করে ভবিষ্যতের জন্য কিন্তু প্রস্তুত হতে পারেন। 5 বছরের পরের নির্বাচনে ঠিক এরকমই যে হবে তা নয়, অন্যরকম হতে পারে। যেহেতু ঘুরে দাঁড়ানোটা শুরু হয়েছে, কাজে সেখানে একটা অন্য ধরনের পরিবর্তনও একেবারে হঠাৎ করে হয়ে যেতে পারে। মুন্সি ফয়েজ আহমেদ আমাদের সাথে আছেন। যে পরিবর্তনের কথা বলেছিলেন কংগ্রেসের ক্ষেত্রে, রাহুল গান্ধীর ক্ষেত্রে সেটা করা হয়েছে এবং অনেকখানি তাদের শিবিরে অনেক উল্লাস চলছে, কারণ সেই ঘুরে দাঁড়ানোটা তারা অনেক ব্যাপকভাবে পেয়েছে। এই যে ঘুরে দাঁড়ানোর একটা প্রক্রিয়া থাকে সবসময় কারো না কারোর সাথে, আমাদের রাজনীতির সাথে যদি আমরা একই সাথে তুলনা করি, আমাদের রাজনীতির সাথে তুলনা হয় কিনা আমরা জানি না। আমাদের যদি বিএনপির সাথে আমরা তুলনা করি, তাহলে কি কোনোভাবে কংগ্রেস বিএনপির যে অবস্থান সেটাকে আমরা একত্রিত করতে পারি কিনা? খুব একটা তুলনা করা যায় না। আমাদের ইতিহাসকে দেখতে হবে। যে যখনই তুলনা করতে যাব প্রথমেই চলে আসি ইতিহাসের কিছু একটা ব্যাপার আছে, যদিও যেমন আমাদের ইতিহাসে হলো যে স্বাধীনতার পক্ষের স্বাধীনতার বিপক্ষের একটা কথা বারবার চলে আসবে এবং সেইটা আমরা ভুলে যেতে পারি না। তো সুতরাং যদি যেমন বিএনপিতে যারা ছিলেন নেতৃত্বে প্রথম দিকে, তাদের মধ্যে বেশিরভাগই হয়তো তারাও স্বাধীনতার পক্ষের বা মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু তারা একটা কাজ করেছিলেন যে যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, বিরুদ্ধ পক্ষ, তাদেরকে রিহ্যাবিলিটেট করতে সাহায্য করেছিলেন। সেইটা হলো তাদের বিরুদ্ধে চলে গেছে। তো সুতরাং সেই জিনিসটা তো আমাদের ইতিহাসে আছে, এটা ভুলে যেতে পারি না। ঠিক সেই রকমভাবে চিহ্নিত করা যায় না ইন্ডিয়ার ক্ষেত্রে, যদিও আরএসএস কিন্তু অনেক পুরনো একটা ঘটনা এবং তাদের মানে ভারতের যারা স্বাধীনতা নেতৃত্ব দিয়েছিলেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আরএসএস, সেই কথা আছে। কিন্তু আরএসএসের সেই ইতিহাসটা এখন আর ঠিক অতভাবে মানুষের মনে নাই। সুতরাং আরএসএস আস্তে 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 তাদের একটা অবস্থান তৈরি করেছে এবং তারা নিজেরা সামনে না এসে তাদের লোকজনকে তারা বিভিন্নভাবে সামনে এগিয়ে দিয়ে ক্ষমতায় চলে আসছে। এবং সেই হিন্দুত্ববাদী বিষয়টি, যেটা ভারতকে একদম, ভারতের যে পৃথিবীব্যাপী যে একটা সুনাম ছিল, যে একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ, সবচেয়ে বড় গণতন্ত্র পৃথিবী, সেই গণতন্ত্র কিন্তু এখন বিভিন্নভাবে কলঙ্কিত হয়েছে, তারপরে সাম্প্রদায়িকতার দ্বারা কলঙ্কিত হয়েছে। তো সেইভাবে যদি আমরা দেখি যে কিছু মিল তো আমরা খুঁজে পেতে পারি, যদিও আমি মনে করি যে একদম তুলনা করাটা খুব সঠিক না, তারপরেও কিছু তুলনা হয়। যে ওখানেও যারা ভারতের ভাবমূর্তিটাকে পরিবর্তন করে ফেলতে চাচ্ছে তারা সামনে চলে এসেছিল, এখন আবার সেদিকে অরিজিনাল যে ভারতকে আমরা এতদিন আগে দেখেছি সেই ভারতের দিকে ফেরত যাওয়ার একটা প্রবণতা দেখছি। সেটা আমি মনে করি যে সেটা ভারতের জন্য এবং এই অঞ্চলের জন্য। ভারতের জনগণের মধ্যেও এই পরিবর্তনটা এসছে। মানে রাম মন্দির যখন উদ্বোধন করা হয়, মানে নির্বাচনের ঠিক আগে 2-3 মাস আগে, সবাই তখন মনে করেছিল যে অযোধ্যায় তো বিরাট ভূমিধস জয় হবে বিজেপির, কারণ এত বড় ব্যাকফায়ার করেছে, সেখানেই তাদের পরাজয় হয়েছে। কাজে ভারতের নাগরিকরা যে কট্টর কোনো বাদিতার সাথে যুক্ত হতে এখন চায় না, লম্বা সময়ের জন্য পারে না, হয়তো কিছুক্ষণের জন্য। এর বাইরে কি আর কোনো কারণ মনে হয়? যেমন একটা জিনিস দেখা যাচ্ছে যে এবারে নির্বাচনে যে অনেকেই মনে করেছিল বোধহয় কি বলে পশ্চিম বাংলায় বোধহয় তৃণমূলের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, সেটার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছিল আমাদের কি বলে প্রধানমন্ত্রী মোদি এবং তার দল। তারা হেন চেষ্টা নেই, তারা করেন নাই। কিন্তু শেষের দিকে, প্রথম দিকে মনে হয়েছিল যে তারা বোধহয় খুব সফল হচ্ছে, কিন্তু শেষের দিকে এসে তাদের কতগুলো ষড়যন্ত্র ধরনের কাজ প্রকাশ পেয়ে যায়। তারা একজনের বিরুদ্ধে কি বলে তৃণমূলের একজন নেতার বিরুদ্ধে খুব বড় রকমের বিভিন্ন রকমের কি বলে দোষ দিয়ে অভিযোগ করে সেগুলো নিয়ে সামনে এগিয়ে আসছে, দেখা গেল যে সেই অভিযোগগুলো সব সাজানো, তার বিরুদ্ধে ওই অভিযোগ চলে না। তো এইসব নানান রকমের এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজগুলো তাদের ধরা পড়ে যেতে শুরু করে এবং তার ফলে কিন্তু মানুষ আস্তে আস্তে ওই তাদের যে অ্যাপিলটা ছিল সেটাতে আর সাড়া দিল না। সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হয় যে সেটা কিছুটা কাজ করেছে এবং সেটা খালি একখানে নয়, যে তারা যে বিভিন্ন রকমের যে করার চেষ্টা করছে, লোকজনের মগজ ধোলাই বলা হচ্ছে, কি একটা হোয়াটসঅ্যাপ কি যেন একটা বলছে, একটা করেছে তারা, একটা কি বলে ডিজিটাল একটা
প্ল্যাটফর্ম তৈরি করেছে সেখানে মানুষকে বিভিন্নভাবে ইয়ে করার জন্যে, কিন্তু সেটা কাজ করেনি। বরং তার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তার এক পক্ষই তো খালি করে না, সব পক্ষই এটা চেষ্টা করেছে ডিজিটাল একটা ক্যাম্পেইন। তো সেইখানে ওদের ক্যাম্পেইনের চেয়ে বিরোধীদের ক্যাম্পেইন অনেক বেশি কার্যকর হয়েছে শেষের দিকে এসে। তো সেইগুলো আমরা দেখতে পেয়েছি। আর তাছাড়া আমার মনে হয় কতগুলো অন্য জিনিসও আছে কাজ করে। বেশ অনেক 10 বছর বা আরও বেশি, 2 টার্ম তো চালিয়ে ফেললেন, এখন 3য় টার্মের আগে এইটা কথাটা কালকেও আমরা আলাপ করছিলাম, তখন উঠে আসছে কিছুটা হলেও অ্যান্টি ইনকামবেন্সির একটা প্রভাব থাকে, মানে টানা ক্ষমতা মানে কোনো দেশের সেগুলো কাজ করে। যদিও প্রধানমন্ত্রী মোদি খুব জোরে সোরে বলছিলেন আব কি বার 400 পার, কিন্তু সেটা তো হয়নি, অনেক খারাপ অবস্থা দাঁড়িয়েছে। বরং একক সংখ্যাগরিষ্ঠতাও তারা অর্জন করতে পারেনি, জোটের সহায়তা নিতে হয়েছে। আমরা শমশের মুবিন চৌধুরী বীর বিক্রমের কাছে একটু আসি। বিজেপির যে ঘটনাটা একদম 10 বছর যেভাবে নরেন্দ্র মোদী নাটকীয়ভাবে পার করেছেন, এবং তিনি অনেকগুলো কট্টর হিন্দুত্ববাদের ক্ষেত্রে যেগুলো প্রযোজ্য, যেমন কাশ্মীরের স্বায়ত্তশাসনের ক্ষেত্রে তিনি সেটা বাতিল করেছেন, নাগরিকত্ব আইন বাতিল করেছেন, রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন, নানা কিছু করেছেন যাতে হিন্দুদের ভোটগুলি তিনি একেবারে নিশ্চিত করতে পারেন, কিন্তু তারপরও তিনি পারেন নাই। কিছু কারণ তিনি এক জায়গায় বলেছেন, কিন্তু এর বাইরে কি আপনার কি মনে হয় যে অন্য কোনো কারণ আসলে ছিল? ধন্যবাদ। আমি যেটা মনে করি, যদি আমি সার্বিকভাবে ভারতের এই সর্বশেষ নির্বাচনকে মূল্যায়ন করতে চাই, আমি বলুন যে এটা উভয় পক্ষের জন্য উইন এই কারণে যে হ্যাঁ, সংখ্যায় মানে আসনের সংখ্যায় বিজেপি বলেন বা এনডিএ জোট বলেন, তাদের আসন সংখ্যা অনেকটা কমে এসছে। বিজেপি এই 400 তো দূরের কথা, 300-তে তারা পৌঁছাতে পারেনি, কিন্তু তারা সরকার গঠন করতে যাচ্ছে। জোট সরকার হলো, এই সরকার তো গঠন করতে যাচ্ছেন পরপর 3বার, সেই জওয়াহরলাল নেহরুর পরে প্রথমবার এটা ঘটল। আর কংগ্রেসের জন্য আমি ইন্ডিয়ার আনসার কথা, মানে এনডিএর মূল শক্তি কিন্তু বিজেপি, এবং ইন্ডিয়ান আইসের মূল শক্তি কিন্তু কংগ্রেস, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখানে কংগ্রেসের যে কথা আপনি বারবার ব্যবহার করছেন ঘুরে ফেরা, আসলে কিন্তু কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছে। এটা ধারাবাহিকতা তারা কতটুকু ধরে রাখতে পারবে আগামীতে, সেটাই পরীক্ষা। এখানে যেটা মানে উত্তরপ্রদেশে এই ফলাফল হলো কেন, তাই না? উত্তরপ্রদেশটা মন্ত্র যে বিজেপির ঘাঁটি ছিল, এখানে কিন্তু মানে মৌলবাদিত্ব বা ধর্ম কোনো কাজ করে না, এখানে সম্পূর্ণ অর্থনৈতিক বিষয় কাজ করেছে। ওখানে আপনার আনএমপ্লয়মেন্ট বলেন, মূল্যস্ফীতি বলেন, সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে জিনিস চলে যাওয়া, এই বিষয়টা কিন্তু উত্তরপ্রদেশে কাজ করে। কারণ উত্তরপ্রদেশে বিজেপির এই অবস্থা হওয়ার কোনো প্রশ্নই আসে না, তার ভাবেই নেই, স্বপ্নেই ভাবে নেই, তাদের জন্য এটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। উত্তরপ্রদেশে যদি আমরা তাকাই, তাহলে আমরা বলবো যে মানুষ, ভারতের ভোটাররা ধর্মের বাইরেও অনেক কিছু নিয়ে এবার তারা ভেবেছে। অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর তো একটা আছে, কিছুটা আলো আছে, কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর আগে যতটুকু কাজ করতে এখন অতটা সেইভাবে কাজ করে না। 10 বছর তো 3বার তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এটা একটা মানে বড় জিনিস যে শুধু যে একটা যে হিন্দু রাষ্ট্র হতে হবে ভারতকে, এটা বোধহয় ভারতের একটা বিরাট সংখ্যা, যদিও ভোটের সংখ্যা তহিদ খুব একটা ডিটেইল একটা দিলেন, ক্যালকুলেশন দিলেন, মানুষ কিন্তু সেটা বিশ্লেষকরা করতে পারে, কিন্তু সাধারণ মানুষ মনে করে আসন সরকারকে গঠন করলো, সে 1% ভোট বাড়ুক 1% ভোট কমুক, সেটা সাধারণ জনগণের মাথায় আসে না। শিক্ষণীয় যেটা যদি আমি বলি, আপনি প্রশ্ন করেছেন মুন্সি ফয়েজকে যে বাংলাদেশের সাথে কোথায় তুলনাটা কোথায় হয়, আমি মনে করি তুলনাটা হয় মূল জায়গায়, যে প্রতি নির্বাচনে ত্রুটি বিচ্যুতি থেকে থাকে, সব দেশেরই হয়ে থাকে। এবার বিজেপির বিরুদ্ধে যেটা প্রচারণা করছিল মমতা ব্যানার্জি বলেন, কংগ্রেস বলেন, দক্ষিণে তামিলনাড়ুতে বলেন, কেরালাতে বলেন, অন্ধ্রপ্রদেশে বলেন, যে আমরা বিশেষ করে যে বিষয়টা যে আমাদের নেতা অ্যারেস্ট হয়ে গেছে, চিফ মিনিস্টার, দিল্লি চিফ মিনিস্টার অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু নির্বাচন বর্জন করেনি, কোনো অজুহাতে নির্বাচন বর্জন করবে না। অনেক ত্রুটি বিচ্যুতি নিয়ে মমতা ব্যানার্জি তো লাগাতার উনি বলে যেতেন,
এই হয়েছে, নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ তার স্বাধীনতা হারিয়ে ফেলেছে, সেই সেশনের নির্বাচন কমিশন নাই, আদালতকে নিয়ে তারা বলেছেন। সব কিছু মাথায় রেখেও কিন্তু তারা ভোটারের কাছে গেছেন, তাদের আস্থাটা ভোটারের কাছে রেখেছেন। এইটা মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষণীয় জিনিস। কিন্তু সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে, মানে ভারত তো সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ, এখন সেখানে নির্বাচন পদ্ধতি এত 100 কোটির বেশি জনগণ, সেখানে যত ভোটার, যত প্রদেশ, সব কিছু মিলে নরেন্দ্র মোদী নিজে আসনে ছিলেন, সব সরকার ছিল, সেই সরকারের আমলে নির্বাচনটা শেষ হয়েছে, অধীনে নির্বাচনটা শেষ হয়েছে। নরেন্দ্র মোদী আজকে মাত্র পদত্যাগ করেছেন যেদিন নির্বাচনের ফলাফল চূড়ান্ত হয়েছে। এত বড় একটা দেশের সকল কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব সরকারের অধীনেই, মানে আমাদের দেশের সেই আস্থাটা শেষ পর্যন্ত কেন আসলো না? খুব বেশি কি হেরফেরের জায়গা, অনাস্থার জায়গা আমাদের তৈরি হয়েছে? আমি তো মাঠ পর্যায়ে নির্বাচন করলাম এবং আমার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে আমি বলবো, আমি শুধু বাইরের বিশ্লেষক হিসেবে বলবো না, যে জনগণই কিন্তু নির্বাচন প্রক্রিয়ার প্রতি অনাস্থাটা গভীর বাংলাদেশে, এটা খুবই গভীর। তবে এই অনাস্থাকে মাথা রেখেও যদি সকলে নির্বাচনে অংশ নেয়, তাহলে জনগণ মনে করে ঠিক আছে, আমাকে তো সম্মান দেখাচ্ছে রাজনৈতিক দল, আমার ভোটটা তো চাইতে এসছে, যদি আমার ভোট নাই চায় তাহলে আমি ভোট দিতে যাবই না। মানে ভোটের প্রক্রিয়া যদি দুর্বল হয়ে থাকে, এটাকে আরও দুর্বল করে দিব আমি সে নির্বাচনে অংশ না নিয়ে। অংশ নিলে কিন্তু একটা ভিন্ন ধরনের চিন্তা চেতনা ভোটারদের মনে আসে। এখন ভোটার বলবে যে আমি ভোট দিতে যাবো কেন, কারণ আমার তো দলের প্রার্থী নেই। কিন্তু যদি দলের প্রার্থী থাকতো তাহলে ভোটার কিন্তু যেত। ভোটের সংখ্যা আসলেই কিন্তু 40% আর হতো, যেটা নিয়ে আমার এখনো প্রশ্ন রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এবার ভারতের নির্বাচন কি কংগ্রেসের পক্ষে, বিজেপির বিপক্ষে, নাকি এটা অন্য কোনো ফ্যাক্টর রয়েছে এখানে? আপনি পাকিস্তানের ডন পত্রিকায় আজকে একটা শিরোনাম তারা দিয়েছে যে ইন্ডিয়া ভোটস এগেনস্ট হিন্দুত্ব অ্যান্ড গভর্নমেন্ট রিলাইজ অন নন কমিউনাল পার্টিস। মানে বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু, এটা তারা কিন্তু অন্য বিশ্লেষণ দিচ্ছে যে এক্সট্রিম রিলিজিয়াস, যদি পাকিস্তান নিজেই একটা এক্সট্রিমিস্ট কান্ট্রি। তো এই নানা ধরনের বিশ্লেষণ কিন্তু এখান থেকে, এই নির্বাচন থেকে বেরিয়ে আসছে। আরেকটা যেটা বেরিয়ে আসছে যে এক্সিট পোলকে আর কেউ বিশ্বাস করবে না। ভারতে এক্সিট পোল জিনিসটাকে এখন একদম বিলীন হয়ে গেল, এবং এক্সিট পোলটা নিয়েও কিন্তু মানুষের অনেক প্রশ্ন ছিল যে কারাই এক্সিট পোলটা করেছিল, কেন সেই নির্বাচনের ফলাফলে আগে করা হয়েছিল। আর এই যে মানে এক্সট্রিম রিলিজিয়াস মাইন্ডসেটের বিরুদ্ধে যে ভোট, যেখানে রাম মন্দির সেখানেই হেরেছে সেখানে বিজেপি হেরেছে এবং ভয়ঙ্করভাবে হেরেছে। এবং তৃণমূলেও যেটা বলা হয়েছিল পশ্চিমবঙ্গে, সেখানেও তাদের পরাজয় হয়েছে, অনেক বড় বড় তারকা প্রার্থীরাও পরাজিত হয়েছেন নানা জায়গায়। এবং এটা বলা হয়ে থাকে যে এই প্রথমবারের মতো জোট সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি, এবং তাদের আসলে একক সংখ্যাগরিষ্ঠতা নাই। বাংলাদেশের সাথে সম্পর্ক ভারতে কোনো প্রভাব পড়বে কিনা, কারণ জোট সরকার একে, এবং অন্যদিকে হচ্ছে বিরোধী পক্ষ যারা, তারাও অনেক বড়সড় এবং তাদের গলার জোর এবার বেশি থাকবে, ক্ষমতার জোরও। কাজে এককভাবে কিছু চিন্তা করলেই ভারত সিদ্ধান্ত এখন নিতে পারবে কিনা মোদী সরকার, সেটাও প্রশ্ন আসে কিনা, সেই প্রশ্নের উত্তর নিতে আমরা বিরতির পর ফিরব। আমন্ত্রণ আরও একবার আপনাদের। আজ কাহনে আমরা আলোচনা করছি ভারতের নির্বাচন নিয়ে এবং তার প্রভাব আসলে বাংলাদেশে কতখানি পড়বে, এবং বাংলাদেশের জন্য আসলে কোনো বার্তা বয়ে নিয়ে এলো কিনা, সেই আলোচনাতেও আমরা আছি। আমাদের সাথে আছেন মোহাম্মদ তৌহিদ হোসেন। যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, যেহেতু প্রথমবারের মতো জোটের সরকার এবং বিরোধী পক্ষ অনেক জোরালো থাকবে এইবার, এককভাবে মোদি যা সিদ্ধান্ত নেবেন তাই ফলপ্রসূ হবে বা তাই কার্যকর হওয়ার সম্ভাবনা আছে নাকি আশঙ্কা আছে? ধন্যবাদ। আমি একটুখানি অ্যাড করে নেই আমার সহকর্মীরা যেটা বলেছে, সেটা হলো যে আমি যেটা মনে করি যে ভারতের নাগরিকরা কট্টরপন্থী নয়, তাদের রিফর্মড হয়ে গেছে, এরকম কোনো ইন্ডিকেশন এই নির্বাচনে আসেনি। কারণ আমরা যদি ধরি যে আরএসএস সমর্থক বিজেপির ভোট যা ছিল তার থেকে কমেছে কিনা, 0.7% ডিফারেন্স। কাছে এটা যারা বিজেপির ভোটার ছিল তারা বিজেপি হয়ে গেছে, কংগ্রেসের একটু বেড়েছে। অর্থনীতি কিন্তু সবসময়ই কাজ করে। আসলে অর্থনীতির কারণে কিন্তু সবখানেই একটু বিপদে পড়া উচিত ছিল বিজেপির, কারণ দারিদ্র বেশ একটু বাজে অবস্থায় আছে, এবং প্রতিশ্রুতি যা দেওয়া হয় সেগুলি তো পালিত হয় না কখনোই। রাজনীতিবিদরা প্রতিশ্রুতি দেন, সেটা পালিত হয় না। কিন্তু সেটার পরেও আমি মনে করি যে আসলে লাস্টের দিকে তারা যে একটা ফ্রেঞ্জি তোলার চেষ্টা করেছে,
সেটা হয়তো কিছু কাজ করেছে, আমরা জানি না। এটা আরেকটু 1 মাস পরে এগুলি পাওয়া যাবে যে কবের কোন অংশে নির্বাচনে কে কত ভোট পেয়েছে। এটা বেশ পরিবর্তন হয়। আর একটি বাক্য শেষ দিয়ে আমি আমার এটা শেষ করবো, সেটা হলো যে শিক্ষণীয় আমাদের কিছু আছে কিনা, যে করেই হোক থাকা উচিত নির্বাচনে, তাতে লাভ হবে। আমার মনে হয় শিক্ষণীয় কিছু নেই। শিক্ষণীয় নেই এই কারণে যে মূল জিনিসটা হচ্ছে যে আস্থার প্রশ্ন, যে দল এবং ব্যক্তির জন্য, যে আমি কি ভোট দিতে পারবো এবং আমার ভোটে ফল নির্ধারিত হবে কিনা, এই আস্থাটা চলে গেছে আমাদের এখান থেকে। ভারতে এটা এখনও আছে, যে কারণে অ্যারেস্ট করার পরেও আম আদমি মাঠ ছাড়েনি। কংগ্রেস এত দুর্বল অবস্থায় 10 বছর জানে যে তাকে যারা ভোট দিয়েছে সেই ভোট কাউন্টেড হয়েছে এবং সেটা তার পক্ষেই কাউন্টেড হয়েছে, এবং সেটার ভিত্তিতেই সরকার গঠিত হয়েছে। বিজেপিকে লোক বেশি ভোট দিয়েছে, কাজে তারা সরকার গঠন করেছে। এই আস্থাটা আমাদের এখানে কেন নাই, এটা নিয়ে আমরা 10 ঘন্টা আলোচনা করতে পারি, সেটা হলো পরের কথা, কিন্তু এই আস্থাটা নেই। জোট সরকারের কারণে এবং নতুন সরকারের কারণে কোনো পরিবর্তন হবে কিনা সম্পর্কে এখানে 2-3টা বিষয় আছে। এক হচ্ছে যে জোটের যারা সঙ্গী, যাদের উপর ইন এ ওয়ে নির্ভর করতে হচ্ছে, কিন্তু নির্ভরতাটা কিন্তু খুব বেশি না। কারণ আমরা খেয়াল করে দেখবো যে 12টা আর 18টা ভোট 240টা সিট তো তারা পেয়েছে। 240টা সিট পেয়েছে, দ্যাটস দ্য নাম্বার। 240টা সিট যদি পেয়ে থাকে, তাহলে দাঁড়াচ্ছে কি যে জনাব মোদি তার বক্তৃতায় গতকাল কিন্তু এটা উল্লেখ করেছেন যে অপোজিশন সবাই মিলে যা পেয়েছে আসন, তার থেকে তো আমরা একা পেয়েছি, হুইচ ইজ ট্রু। কাজেই তারা যথেষ্ট শক্ত একটা অবস্থানে আছে, যদিও তাদের নির্ভর করতে হচ্ছে এদের উপর। এখন যে 2 জনের কথা বলা হচ্ছে প্রধানত, বিহারের এবং তেলেঙ্গানার, একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে যে তাদের অ্যাম্বিশন এবং মানে কেন্দ্রের ব্যাপারে তাদের মতামত কতটুকু। আসলে এরা কিন্তু 2 জনই কিন্তু প্রভিন্সিয়াল স্টলওয়ার্ড। এবং যেমন চন্দ্রবাবু নাইডু কিন্তু আজকের চিফ মিনিস্টার না, অনেক বছর আগে যখন একসাথে ছিল অন্ধ্র এবং তেলেঙ্গানা, তখন উনি চিফ মিনিস্টার ছিলেন। উনি যেটা করতেন, উনি একটা কোয়ালিশনের সমর্থক ছিলেন। উনি সেই কোয়ালিশনের কাছ থেকে সুবিধা আদায় করতেন তার রাজ্যের জন্য, কারণ তার পুরো রাজনীতি কিন্তু তার রাজ্যকে কেন্দ্র করে এবং যেভাবে সুবিধা পাবে তার কাছে সেটা উনি করতেন। এবং আমার অনুমান উনি একই কাজ এবারও করতে থাকবেন, কারণ তার ওখানে প্রতিপত্তি বজায় রাখা তার জন্য, তার রাজনৈতিক অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ। কাজেই তারা যে ফরেন পলিসির ব্যাপারে বা বাংলাদেশের সাথে সম্পর্কের ব্যাপারে বিরাট কোনো ভূমিকা তারা রাখবেন, এটা আমার মনে হয় না। এটা বিজেপি এবং জনাব মোদি ডিসাইড করবেন। তারা হয়তো ওই একটু কমা দাড়ি সেটা বলতে পারেন, কিন্তু সেটা বড় কোনো প্রভাব পড়বে না। মুন্সি ফওয়াজ আহমেদের কাছে ফিরতে চাই। একদম আত্মবিশ্বাসের সাথে মোহাম্মদ তৌহিদ হোসেন বললেন যে সেটা কোনো রকম প্রভাব কখনো পড়বে না, কিন্তু এই ভারতের রাজনীতির দিক থেকে একটা আলাদা জিনিস হচ্ছে প্রদেশে প্রদেশে যারা থাকেন, সেখানকার সিএম যারা থাকেন, তাদের আসলে নিজস্ব একটা মত থাকে। আমরা যখন মমতা ব্যানার্জিকে দেখি যে তিস্তা সেতু ইস্যুতে তিনি যখন যা চান তাই, সেটা কেন্দ্র থেকে তাকে কি বলা হলো সেটা নিয়ে তার কিছু যায় আসে না। তো এরকম করে যদি হয়, এই কারণেই জোটের কথা বলা হয়েছে যে সেটি কোনো প্রভাব ফেলবে কিনা বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে, আপনার কিছু মনে হয় কিনা? যেহেতু সেরকম বড় পরিবর্তন হয়নি রাজনৈতিক অঙ্গনে, যারা সরকারে ছিলেন তারাই সরকারে থাকবেন আমরা ধরে নিচ্ছি, এবং যারা বিপক্ষে ছিলেন তারাই বিপক্ষে থাকছেন, এবং বিভিন্ন প্রদেশে, বিশেষ করে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রদেশ যে কয়টা, তার মধ্যে পশ্চিমবাংলা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং সেইখানে তাদের অবস্থানে খুব পরিবর্তন নাই। সুতরাং যেভাবে আমরা দেখি আমাদের সাথে ভারতের সম্পর্কের তেমন কোনো পরিবর্তন এই ইলেকশনের কারণে ঘটবে এরকম মনে করার কোনো কারণে। তাছাড়া আমি আরেকটি কথা বলতে চাই যে ইলেকশনে যেই দলই জিতুক, বাংলাদেশ ভারতের সম্পর্কে আসলে তেমন বড় রকমের কোনো পরিবর্তন হবার সম্ভাবনা কম। স্পেসিফিক ইস্যুজে কিছু পরিবর্তন আসতে পারে, যেমন হয়তো এমন কোনো দল আসলো যারা মমতা ব্যানার্জির উপরে আরও বেশি প্রভাব বিস্তার করতে পারবে এবং আমাদের তিস্তার সমস্যার সমাধান হতে পারে, সেটা হতে পারে। কিন্তু সাধারণভাবে বাংলাদেশ ভারত সম্পর্কটা অনেক কিছু জড়িত আছে, শুধুমাত্র এই তাদের অভ্যন্তরীণ রাজনীতি বা ইলেকশন নয়। কারণ বাংলাদেশের উপরে ভারত নির্ভরশীল তার নিরাপত্তার জন্য, এই কারণে যে বাংলাদেশ ভারতের পেটের মধ্যে অবস্থান করে, আর বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল এই জন্য ভারত চারপাশে আমাদের কিন্তু ভারত বেষ্টিত। আমরা অনেকে তিন দিকে বলেন, আমি বলি চারপাশ, কারণ বঙ্গোপসাগরও তো তাদেরই প্রভাবাধীন এলাকা, আমরা স্বীকার করি না করি। তো সুতরাং সেই কারণে আমাদের অস্তিত্ব এবং নিরাপত্তা
একেবারে অটুটভাবে জড়িত আছে দুই দেশের সম্পর্কের মধ্যে। সুতরাং সেইটার পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম। যেই সরকারই আসুক দুই দেশে, তাদেরকে পরস্পরের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, এবং সেইটা আমরা কিন্তু করে এসেছি। বিভিন্ন সময় ছোটোখাটো সমস্যা ঘটে, কিন্তু এটা পরিবর্তন হবে না। পরিবর্তন কি হবে, যে বিশেষ বিশেষ বিষয়ে, যেমন এই যে তিস্তার কথা বললাম, এখন বরং যে তিস্তার ব্যাপারে আমরা আরেকটু চাপ সৃষ্টি করবার সুযোগ পাচ্ছি। কারণ একটা হলো, প্রধানমন্ত্রী মোদি একসময় বলেছিলেন বেশ কিছুদিন আগে যে তার এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে, এই দুজনের ক্ষমতায় থাকা আমলে এই চুক্তি সই হবে। সুতরাং সেই জিনিসটি আমরা আবার তুলে ধরবার সুযোগ পাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এই কয়েকদিন আগে ভারতীয় পররাষ্ট্র সচিব যখন ঢাকায় এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর জন্য, সেই সময় তিনি পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি কথা বলেছিলেন যে ভারতও আমাদের যে তিস্তা প্রকল্প একটা আছে আমাদের, সেটাতে অর্থায়ন করতে চায়, তারা বিনিয়োগ করতে চায়, আগ্রহ দেখিয়েছে। তো সেইখানে আমাদের এখন একটা বলার সুযোগ হয়েছে, তোমরা যে এই প্রকল্পের আগ্রহ দেখাচ্ছ, এই প্রকল্প তো নির্ভর করে তোমরা ওখানে পানি দেবে কি দেবে না। পানি দিলে প্রকল্প একরকম হবে, পানি না দিলে যে আলোচনাটা আমাদের ছিল, সেই আলোচনাটা আমরা ধারাবাহিকতা রক্ষা করতে পারবো, এবং আমাদের একটা এটার উপর আমরা একটা চাপ সৃষ্টি করবো, একটা সুযোগ পাচ্ছি একটা তাদের উপরে, যে তারা যাতে সত্তর একটা উত্তর দেবে কিনা সেটা আমরা বলতে পারি না, কিন্তু একটা আমরা আলোচনাতে সাজাতে পারবো। কাজে তাদের সাথে সম্পর্কের আরও আমাদের নানা দিক তৈরি হবে আপনি মনে করছেন। আমি শমশের মুবিন চৌধুরীর কাছে জানতে চাই এখন, যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আসলে আমি বলছিলাম যে যখন আমরা ভারতের নির্বাচন নিয়ে আলোচনা করছি, তখন আমাদের নির্বাচনে একজন নিহত হয়েছে, তাও বিজয়ী প্রার্থীর একজনের সমর্থককে গুলি করে মেরে ফেলা হয়েছে, গোলাগুলি হয়েছে, একজন মারা গেছে। এবং আজকে 4র্থ দফার নির্বাচন ছিল। একটা নির্বাচন আমরা উৎসব মুখর, কে জিতবে যে টেনশন আমরা সবসময় পেয়েছি, সেই নির্বাচন, আর একটা নির্বাচন আমাদের এই নির্বাচন। এই যে বড় পার্থক্যের জায়গায়, সেখান থেকে আপনি বলছেন যে এটা শিখে সবার আসলে নির্বাচনে আসা উচিত। আসলেও দুইটার সাথে কি আপনি কোনোভাবে মিল পান কিনা? না, সেটা তো আমি বললামই যে নির্বাচনে অংশ নেওয়াটা একটা বড় জিনিস। দায়িত্বশীল রাজনৈতিক দলে যতই তাদের বাধা বিপত্তি থাকুক না কেন, থাকাটা হতে পারে, তার সত্ত্বেও নির্বাচনে যাওয়া উচিত। তবে আমি ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে কিছুটা বলতে চাই এখানে। সেটা হচ্ছে যে বর্তমান যে সম্পর্ককে বলা হয় এটা স্বর্ণযুগ ভারত বাংলাদেশ সম্পর্ক, আমি মনে করি এইটার ধারাবাহিকতা যথেষ্ট নয়, এটাকে আরও অনেক বেশি সুদৃঢ় করার সময় এসছে এবার। এটা মূল কারণ হচ্ছে যে ভারতের সঙ্গে কিন্তু ভারতের অনেক প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক অনেকটা মানে সাংঘাতিকভাবে খারাপের দিকে চলে গেছে। মালদ্বীপের দিকে তো আমরা তাকালে পরিষ্কারভাবে দেখি, শ্রীলঙ্কাকে নিয়ে ভারত অনেক দুশ্চিন্তা আছে, নেপাল এবং ভুটানকে নিয়েও কিছুটা হলেও ভারতের উদ্বেগ রয়েছে। তো এখন এই নির্বাচনের ফলে বিরোধী দল যেটা বসবে, মূলত কংগ্রেস, তাদের সঙ্গে বাংলাদেশের কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক, এবং তাদেরও একটা মতামত এখন থাকবে যে আমরা যেন এই অঞ্চলে আরেকটা মালদ্বীপ যেন না দেখি, আরেকটা শ্রীলঙ্কা যেন না দেখি। এই জন্য ভারতের এই ভারতের সম্পর্কটাকে আরও বেশি সুদৃঢ় করার উপায়টা কি, শুধু মুখে বললেই হবে না, আপনাকে বাস্তব কিছু ফলাফল এখানে আনতে হবে, যাতে মানুষের মনে আস্থা আসে, বা আস্থাটা আরও গড়ে যে ঠিক আছে, ভারত আমাদের একজন বিশ্বস্ত প্রতিবেশী এবং বন্ধু, যেহেতু বাংলাদেশ এটা প্রমাণ করতে পেরেছে যে আমরা বিশ্বস্ত তোমাদের প্রতিবেশী। এখন তিস্তা চুক্তির নিয়ে এবার আলোচনায় আসবে। আরেকটা মূল বিষয় তো, তিস্তা চুক্তি তো আমরা বলছি পশ্চিমবঙ্গকে আমরা সরাসরি নিয়ে আলোচনা করি, সঠিকভাবে না হলেও গঙ্গা চুক্তি নবায়নের সময় কিন্তু এইবার এসছে, সেখানে কিন্তু বিহারের একটা ভূমিকা আছে, এবং বিহারের থেকেই কিন্তু এই যে নীতিশ কুমার, উনি কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী, ওনার দল এবার জোট সরকারে আছে। উনি এই নবায়নের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবেন কিনা, যদি উনি একটা তেমন কোনো ইতিবাচক ভূমিকা না রাখেন, ওই যেহেতু তারা নিজের প্রদেশের কথা ভাবেন, নিজের প্রদেশের কথা ভাবেন, এরা মমতা ব্যানার্জি ভাবছেন, যেটা যদি নীতিশ কুমার সেটা ভাবেন, তাহলে গঙ্গা চুক্তি নবায়নের ক্ষেত্রে, যদি গঙ্গা চুক্তি নবায়নের ক্ষেত্রে কোনো জটিলতা দেখা যায়, এটা বাংলাদেশের জনগণের মনে কিন্তু একটা দাগ ফেলবে।
তুমি 3 বার প্রধানমন্ত্রী হলে তিস্তা তো পাচ্ছি না, যেটা আমাদের যেটা ভালো গঙ্গা ছিল ছিল সেটাও এখন মানে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আমি আশা করি এবং বিশ্বাস করি যে ভারতের এই সরকারের জোট সরকার হলো যে আমরা এখানে একজন আসলে খাঁটি বন্ধুকে আমরা রাখতে চাই, তাদেরকে আমরা তাদের আস্থা অর্জন করতে চাই, এবং সেটা করতে হলে আমাদের অনেক কিছু করণীয় রয়েছে, মূলত অভিন্ন নদী পানির বন্টন ক্ষেত্রে এবং সীমান্ত এলাকায় হত্যাকাণ্ড ক্ষেত্রে। নিশ্চয়ই, এবং যে কথাটি আসলে বিজেপির ক্ষেত্রে আমরা যা কিছু চাইছি, এবং বিজেপি যে অবস্থায় আছে, তাদের যতগুলি আসন হারিয়েছে, তারাও তাদের পরবর্তী পরিকল্পনাগুলি কেমন করে করবে, রাজ্যের কথা দেশের কথা ভাববে নাকি প্রতিবেশী দেশের কথা বন্ধুর কথা ভাববে, তারা তাদের স্বার্থ দেখবে নাকি আমাদের স্বার্থ দেখবে, যদিও সেটা অনেকখানি সময় আমাদের কাছে রয়ে গেছে। কিন্তু তারপরে এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের কোনো বার্তা আমরা নতুন করে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে পেলাম কিনা, শেষ মুহূর্তে বিরতির পর ছোট্ট করে আমরা জানতে ফিরব। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা একটু শেষ মুহূর্তে জানতে চাই যে মোদী সরকার বা ভারতের নির্বাচন বাংলাদেশের জন্য কি বার্তা শেষ পর্যন্ত দিল। মোহাম্মদ তৌহিদ হোসেনকে দিয়ে শুরু করতে চাই। এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার, আওয়ামী লীগ, বিএনপি সবার জন্য কি কোনো বার্তা রইল বলে আপনার মনে হয়? আমার মনে হয় এটা এক ধরনের ডিসকাশন আমরা অলরেডি করেছি যে আসলে বড় কোনো পরিবর্তন কেউই কি আশা করতেছে আমার মনে হয় না। আসলে আমার বরং মনে হয়েছে যে আমাদের এখানে যে ইন্টারেস্টটা সেটা শুধু বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে না, ভারতের অভ্যন্তরীণ সিচুয়েশনের উপরেও আমাদের মানুষের ইন্টারেস্ট আছে, সেটা আমাদের আর ভারতের সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি এই ভারতের এত বড় একটা নির্বাচন, এত বড় একটা দেশের নির্বাচন, একটা গণতান্ত্রিক দেশের রাষ্ট্রের নির্বাচন, নিজস্ব সরকারের অধীনে নির্বাচন, এই সব কিছু নিলে আমাদের নির্বাচন ব্যবস্থা বা আমাদের দলগুলোর জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য কোনো বার্তা আসলে আছে কি? আসলে আমার খুব সন্দেহ আছে এই কারণে, দেখুন সমস্ত পৃথিবীতেই কিন্তু নর্মালি গণতান্ত্রিক দেশ যেগুলো, সেগুলোতে কিন্তু এক্সিস্টিং সরকারের অধীনে নির্বাচন হয়, যে কথা আমাদের সরকারও অহরহ উচ্চারণ করে থাকে। কিন্তু এখানে ওই আবার ঘুরে ফিরে যেতে হয় সেখানে যে আস্থার প্রশ্নটা। আমাদের রাজনীতিবিদরা ডিসাইড করেছেন এবং আমাদেরকে বলেছেন যে তাদেরকে বিশ্বাস করা যায় না। তারা কেন দুই পক্ষ একসাথে হয়ে যে তারা এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা চালু করলেন, এটার অর্থই তো এই যে ইউ ক্যানট ট্রাস্ট মি, আমরা বিশ্বাসযোগ্য না, কাজেই আমরা তৃতীয় কাউকে নিয়ে আসি। তারা সেই বিশ্বাসের জায়গায় এখন অর্জন করতে পারেননি। যারা ক্ষমতায় যান তারা ডিটারমিন থাকেন যে তারা চিরদিন ক্ষমতায় থাকবেন, কোনোদিনই ছাড়বেন না। এটা যতদিন যে করেই হোক থাকবেন। এটা থেকে যদি আমাদের রাজনীতিবিদরা বের হতে না পারে, তাহলে শিক্ষা আপনি ভারত থেকে নেবেন কী করে? ভারত থেকে শিক্ষা নেওয়ার বা তাদেরকে দেখে শেখার তো কিছু নাই। এটা তো সমস্ত পৃথিবীতেই আছে। সেই ব্যবস্থাটা আমরা রাখি নাই আমাদের জন্য, কারণ আমরা সেটাকে ঠিকমতো এক্সারসাইজ করতে পারিনি, এবং এখনও যে পারবো তার কোনো লক্ষণ তো দেখা যাচ্ছে না। মুন্সি ফয়েজ আহমেদ, যে কথাটি দিয়ে আপনাকে দিয়ে শুরু করেছিলাম যে কংগ্রেস যে জায়গাটা থেকে ঘুরে দাঁড়িয়েছে আসলে, এবং ধাপে ধাপে ঘুরে দাঁড়িয়েছে, আস্তে আস্তে তাদের অবস্থার পরিবর্তন ঘটেছে, এইবার তো অনেক বেশি পরিবর্তন জায়গা হলো। বিএনপি যে জায়গাটাতে ছিল সেই জায়গা থেকে তাদের পক্ষ থেকে এমন ধাপে ধাপে ঘুরে দাঁড়ানোর সুযোগ এই দেশে ছিল কি না? এখানে তো প্রথম কথাই হলো যে কংগ্রেস এবং বিএনপির মধ্যে কোনো রকমের তুলনা তো চলে না, নিশ্চয়ই চলে না। দুইজনের ইতিহাসের মধ্যে বিরাট পার্থক্য আছে, সুতরাং ওইভাবে একজনের কাছ থেকে আরেকজন ওইভাবে শেখার সুযোগ নাই। আমরা ভারতের কাছ থেকে, ভারতে এবং অন্যান্য দেশে যেসব নির্বাচন হয় বা ইত্যাদি, সেখান থেকে আমরা ধীরে ধীরে তো শিখবো, একদিনে শিখবো না। আমাদের রাজনীতি আমাদের মতন করেই হবে, আমাদের যেসব দোষ ত্রুটি আছে সেগুলো নিয়েই আমরা আগাবো। ওই কোন দেশে কিভাবে নির্বাচন হলো, অনেক দেশে আছে আমাদের চেয়েও খারাপ নির্বাচন হয়, কিন্তু সেখানে তো কেউ আমরা শিখি না। বা আমাদের পার্শ্ববর্তী দেশে যদি ভালো নির্বাচন, আমি বলবো যে এইবারে ভারতে মানে নির্বাচন ব্যবস্থাটা হয়তো ভালো আছে ভারতে, কিন্তু তারপরেও এর আগের যেসব নির্বাচনে কট্টরপন্থীরা যেভাবে জিতে আসছিল সেটাকে তো আমরা ইতিবাচক বলতে পারি না। আমরা দূর থেকে যখন দেখি তাদের মানুষ তাদেরকে পছন্দ করেছে, ভোট দিয়েছে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে ভারত পিছিয়ে যাচ্ছে। কেমন এখন সেই তুলনায় মনে করি যে এইবারে নির্বাচনের কারণে ভারত আবার তার যে মূল ধারা সেটাতে ফেরত আসতেছে। আমাদের পর্যবেক্ষণ সঠিক কিনা সেটা আলাদা কথা, কিন্তু এটা আমাদের এই ধরনের কথা আমরা চিন্তা করছি। সেই রকম আমরা যদি মনে করি যে হ্যাঁ আমাদের রাজনীতিতে কোনো এরকমের কোনো ভুল আছে, সেগুলো আমরা শুধরাতে চাই, আমাদের মধ্যে অনেকে সেই সব নিয়ে চিন্তাভাবনা করবেন, আমাদের বিশ্লেষকরা আছেন, আমাদের বুদ্ধিজীবীরা আছেন, তারা এগুলো নিয়ে কথাবার্তা বলবেন, এগুলো একটা প্রভাব পড়তেও পারে। কিন্তু শেষ বিচারে আমাদের রাজনীতি আমাদের মাঠ থেকে, ধান ক্ষেত থেকেই উঠে আসে। সুতরাং ওইখানে
ওই পরিবর্তন মানে ভারতে কি হচ্ছে সেটা দেখে আমরা যে পরিবর্তিত হব এটা মনে করার কারণ নাই। আমেরিকার লোকজন এসে আমাদেরকে কিভাবে ধমক দিয়ে যায় তার ফলে যে আমরা পরিবর্তিত হব সেটারও কোনো কারণ নাই। আমরা আমাদের নিজেদের মতন করেই করব এবং নিজেদের ভুল থেকে নিজেরা শিক্ষা নেব, নিজেদের শিক্ষা নিতে হবে এবং সেভাবেই আগাতে হবে। শমশের মুবিন চৌধুরী নিজেও নির্বাচন করেছেন, আপনার কি মনে হয় যে আসলে আমাদের নির্বাচন পদ্ধতি নিয়ে আবার নতুন করে? হ্যাঁ, আমি কোনো দলের সাথে তুলনা করব না, কোন দল খারাপ কোন দল ভালো এটা বিভিন্ন বিশ্লেষক বিভিন্নভাবে বলবেন। কোনো দলই কোনো সম্পূর্ণভাবে খারাপ নয়, কোনো দল কোনো সম্পূর্ণভাবে ভালো নয়। ভারতের রাজনৈতিক কোনো দলের আচরণ থেকে আমাদের শিক্ষণীয় আছে, সাথে বড় ভারতের রাজনীতির থেকে আমাদের কিছু শিক্ষণীয় আছে কিনা আমাদের রাজনীতি, সেখানে কিন্তু বিষয়টা আসলে মূল বিষয় আস্থার বিষয়, যেটা তহিদ খুব সুন্দর করে বললেন যে একে উপর আস্থা নেই। রাজনীতির সংস্কৃতিটা আমাদের এমন হয়ে গেছে, অনাস্থা সংস্কৃতি সম্পূর্ণ। এখন স্বতন্ত্র বিরুদ্ধে মারামারি করছে, আজকের ব্রাহ্মণবাড়ির কথা আপনি বললেন। আমি আবার আমার মূল কথা ফেরত এসেছি ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে। এই যে ভারতে যে নির্বাচন হয়ে গেল এটা নিয়ে নানা মত রয়েছে যে বিজেপি একটু দুর্বল হয়ে গেছে, জোট সরকার করতে হচ্ছে। এই ভারতের ভেতরেই কিন্তু এই আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক কিন্তু চলছে। তা সত্ত্বেও এই সরকারের আমলে, ভারতের এই সরকারের আমলে প্রথম বিদেশি সফর করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা কিন্তু একটা বিরাট একটা, এবং নির্বাচনের আগে সে আমন্ত্রণ পেয়েছেন তো ঠিক, চিহ্ন আবর্তন দিয়েছেন, কিন্তু তিনি যাবেন এটা নির্বাচন ফলাফল ঘোষণা করার আগেও গণমাধ্যমে এটা কথাটা ছড়িয়েছে। এই বিষয়টা কিন্তু ভারতের নেতৃত্বের মানে নেতৃস্থানীয় সকলের নীতি নির্ধারণ মাথায় রাখতে হবে যে সর্বপ্রথম বিদেশি সফরকারী সরকার প্রধান আসছেন বাংলাদেশ থেকে, এবং খালি হাতে ওনাকে ফেরত দেওয়া যাবে না। এই বিষয়টা ভারতের কিন্তু সকল নীতি নির্ধারক এবং কংগ্রেসকেও এটা মনে রাখতে হবে। এখানে আমরা ঠিক আছে, কংগ্রেস বিরোধী আসলে বসলো লোকসভায়, কিন্তু ওদের তো ভূমিকা থেকে থাকে যদি বাইপার্টিজান তার একটা স্ট্যান্ড নেয়। যেমন গঙ্গা চুক্তির সময় যেটা হয়েছিল, তাই না, গঙ্গা চুক্তি আমরা দেখেছিলাম সর্বমতিক্রমে কিন্তু গঙ্গা চুক্তিটা হয়েছিল, এবং শুধু গঙ্গা চুক্তি নয়, স্থল সীমান্ত নির্ধারণটা এটা প্রয়োজন ছিল। এটা নরেন্দ্র মোদীর সময় সরকারের সঙ্গে হয়েছিল। তো এইবারও কিন্তু আমি আশা করব যে প্রথম যে বিদেশি সফরকারী আমাদের দেশে আসছেন একজন সরকার প্রধান, তার হাত যেন আমরা খালি হাতে তাকে যেন ফেরত না দিই। কিছু না কিছু বাংলাদেশকে আরও বেশি আমাদের বাংলাদেশের আস্থা অর্জন করতে হবে ভারতের। আমরাও সেটা নিশ্চয়ই চাই, এবং প্রথম সফরটা এর মধ্যেই মোদী সরকার গঠন করে ফেলবে এবং তাদের নির্বাচনের পরবর্তীতে নতুন সরকারের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী প্রথম বাংলাদেশি প্রধানমন্ত্রী হিসাবে সেখানে যাবেন। এবং এই অতিথিদের মতো আমরাও নিশ্চয়ই চাই যে ভারত থেকে আমাদের যত অমীমাংসিত সমস্যা আছে তার কিছু না কিছু ফেরত নিয়ে আসবে আমাদের প্রধানমন্ত্রী, এবং দুজনের বন্ধুত্ব আরও গাঢ় হবে, এবং এই নির্বাচন নিশ্চয়ই সবার মধ্যে নতুন কিছু প্রাণ নিয়ে আসবে নির্বাচন কেন্দ্র করে। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে রাজকাহনে।